আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত ১১টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। চলমান তীব্র তাপপ্রবাহ যেটি চলছে সেটি নিয়ে মূলত আলোচনার বিষয়বস্তু আজকে আমরা নির্ধারণ করেছি এবং আমরা আমাদের শিরোনামে বলছি দাবদাহ কি, কেন এবং কার দায়। এই বিষয় নিয়ে কথা বলতে আমরা একাধিক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। কিছু আমাদের সাথে স্টুডিওতে আলোচনা করবেন এবং বাকিরা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে অনলাইনে যোগাযোগ করবেন, যোগ দেবেন এবং আমরা আলোচনা এগিয়ে নেব। প্রথমে আমাদের আলোচনার বিষয়বস্তু নিয়ে যারা কথা বলতে এসেছেন সেই অতিথি থেকে পরিচয় করে দিতে চাই। পরিচয় পর্বটা শুরু করবো আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন পরিবেশ ও জলবায়ু নীতি বিশ্লেষক এবং চেঞ্জ ইনিশিয়েটিভের নির্বাহী প্রধান এম জাকির হোসেন খান। মিস্টার খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ২৪ ঘন্টায়। আমাদের সাথে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাবেক সভাপতি ফজলে রেজা নূর, আপনাকেও স্বাগত। আমি আরও প্রতিনিধিকে পরিচয় করে দিতে চাই যারা আছেন আমাদের ঢাকার বাইরে, যেমন শিবলি নোমান আছেন আমাদের রাজশাহী ব্যুরো প্রধান, তাকেও স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন আছেন, তাকেও স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। একই সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান, তিনিও এসে আমাদের সাথে এই আলোচনায় যোগ দেবেন। আমি বরং আলোচনাটা স্টুডিও থেকে শুরু করি। আমি আলোচনাটা শুরু করতে চাই জাকির হোসেন খান, আপনাকে দিয়ে আপনার বিশ্লেষণটাতে শুনতে চাই। প্রথম সরল একটা প্রশ্ন করি যে ধরেন যে চলমান তাপপ্রবাহ বা দাবদাহ চলছে, এটা আসলে আমরা প্রকৃতির দায় দেবো না আমাদের দায় দেবো? দায়টা আসলে কার? ধন্যবাদ। দায়টা আমাদের সকলেরই বলবো আমি। প্রথম কথা হলো যে আমরা যদি দেখি যে এই তীব্র দাবদাহটা হঠাৎ করে আসেনি। এটা কিন্তু আমরা যদি দেখি গত প্রায় ২০ বছর ধরেই আমাদের আন্তর্জাতিকভাবে বলা হচ্ছিল যে যেটা আপনার জানেন আইপিসিসি নামে একটি প্রতিষ্ঠান আছে জাতিসংঘে, তারা বলছিল যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি তাতে যে আমাদের তাপমাত্রা বাড়ছে, ২০৩০-এর ভিতরে কমপক্ষে আমাদের তাপমাত্রা প্রাক শিল্পায়ন যুগের তুলনায় ১.৫ ডিগ্রিতে নামিয়ে নিয়ে আসতে হবে। সুতরাং এটা একটা কিন্তু ডিক্লেয়ার্ড। সুতরাং এটা যে অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার বাড়বে এবং সেটা নর্থ এবং সাউথ পোলে দুই জায়গাতেই আমাদের প্রভাব ফেলবে সেটা কিন্তু আমরা জানি এবং সেটার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটা জানেন যে অ্যান্টার্কটিকাতে অলরেডি ডুমসডে একটা আইসবার্গ বলা হয়, যেটা মনে করা হয় বিজ্ঞানীরা বলে এটা গলতে শুরু করা মনে হলো যে পৃথিবী একটা এক্সটিংশনের দিকে আগাচ্ছে, তো সেটা কিন্তু অলরেডি গলতে শুরু করেছে। আমরা যদি দেখেন আপনার হিমালয়ে যে আমাদের ৬৭২টা আপনার লেক আছে, তো গত ১২ বছরে আপনার ১০-১২ থেকে ১৫ পরিকল্পিত যে অবকাঠামো তৈরি সেটা করি না। আমরা একের পর এক কমার্শিয়াল বিল্ডিংগুলি আমরা কাচঘেরা করছি। আমরা একই সাথে আমাদের যে পিচ ঢালা পথ তৈরি করছি তার মাঝখানে কোনো ধরনের আইল্যান্ডে আপনি গাছ পাবেন না, গাছ প্রগতিশীল হারে আমরা গাছ কেটে ফেলতেছি। তো আমরা একটা হলো যে অপরিকল্পিত নগরায়ণ, একই সাথে আপনার দেখবেন যে পপুলেশনটা বেড়ে যাচ্ছে, অনেক বেশি পপুলেশন, প্রায় ৩ কোটি লোক বা ২.৫ থেকে ৩ কোটি লোক ঢাকার ভিতরে। তো এত বেশি পপুলেশনে তার কিন্তু একটা হিট অ্যাবজর্ব সে করছে, হিট ছাড়ছে। আবার আমরা কি করছি, যখন আমরা বিল্ডিং বেশি করছি, যত বেশি গরম বাড়ছে তখন আমরা একই সাথে প্রগতিশীলরা আমরা আমাদের যে বন গ্রিনারি ছিল ঢাকার ভিতরে গ্রিনারিগুলি সেগুলি মাত্র এখন যেটা পরিকল্পনাবিদ আছে সেটা মাত্র সবুজায়ন আমাদের ৬ থেকে ৭ শতাংশ এবং জলাধার মাত্র ২ থেকে ৩ শতাংশ, যেখানে এটা থাকা উচিত ছিল কমপক্ষে ২০ থেকে ২৫ শতাংশ আমরা গ্রিনারি এবং কমপক্ষে আপনার ১৫ থেকে ২০ শতাংশ জলাধার থাকার কথা। তো সেইটা আমরা পুরোপুরি আমরা কিন্তু এক্সটিংশন করে ঢাকাতে এই পর্যন্ত নিয়ে আসছি। কিন্তু আপনারা সবসময় বলেন যে আমরা পরিকল্পনা করে এগোইনি। ধরেন পরিকল্পনা যদি না করে এগিয়ে থাকি তাহলে ধরেন যে ভবনটা হলো সেই ভবনে তো কেউ না কেউ নকশাতে করেছে, কেউ না কেউ তো পাস করেছে, কেউ না কেউ তো বলেছে ওই এলাকায় এই ভবনটা হবে, তাহলে পরিকল্পনা তো একেবারেই পরিকল্পনা বলতে আমি যে বুঝতে চাচ্ছি যে রেগুলেট করা, মানে পরিকল্পনা আমি করছি, অবশ্যই স্থাপত্যবিদরা পরিকল্পনা করবে, কিন্তু সেই পরিকল্পনাটা আপনি অনুমোদন দিবেন কি দিবেন না সেটা রাজক এবং ঢাকা সিটি কর্পোরেশনগুলো বলা উচিত ছিল যে এই জোনে
আপনি এই ডেজিগনেটেড জোনে এই বিল্ডিংগুলো এই স্ট্রাকচার হবে। আপনি চাইলে কিন্তু আজকে ইভেন সিঙ্গাপুরে যান বা আপনার আমাদের এশিয়ার অন্যান্য সিটিগুলিতে যান, আপনি চাইলে কিন্তু নিজের বিল্ডিং কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। ইভেন আপনি একটু রিপেয়ার মেনটেন্সও করতে পারবেন আপনি শিল্পোন্নত দেশগুলো। তো আমার কথা হলো ঢাকাতে আমরা মনে হচ্ছে যেন আল্লাহর মাল আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে। সেটা হচ্ছে যে রাজুক যখন অনুমতি দিচ্ছে বিল্ডিংগুলো করার জন্য, তারা কি আমাদের স্থাপত্যবিদ বা যারা আমাদের পরিবেশ অধিদপ্তর অথবা দুর্যোগ অধিদপ্তর অথবা যারা আগে যাদের অনুমতি নেওয়ার কথা তাদের অনুমতি না নিয়ে রাজুক তার মতো করে কিন্তু বিল্ডিং এর অনুমতি দিচ্ছে, অথচ উল্টা হওয়ার কথা ছিল। আর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব কিন্তু আছে। জি, তাহলে আমি একটু ফজলে রেজা আপনার কাছে শুনতে চাই। ধরেন আপনি বলছিলেন যে একেবারে দায়টাকে আসলে রাজুক বা সিটি কর্পোরেশনে এদের দিকে আঙ্গুল যতটা তুলি। আজকে এখানে আপনার স্টুডিওতে এসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং প্রথমেই আমি একটা ছোট্ট কারেকশন করতে চাই। আমার নাম ফজলে রেজা নুন না, ফজলে রেজা সুমন। আপনি বলতে ভুল করেছেন। আপনি যে কথাটা বললেন যে আসলে দায়, এই দায়ের ব্যাপারে আমি প্রথমেই আজকে যে আমাদের ঢাকা শহরের যে তপ্ত যে আবহাওয়া, এর পিছনের এর দায় বলতে অবশ্যই একজন আমি পেশাজীবী হিসাবে, নাগরিক হিসেবে সেই দায় আমার উপরেও আসে, আমি যেটা বলতে পারি। এবং এর জন্য আমরা আজকে যারা দিনমজুর, যারা হকার আছে, তাদের যে কষ্ট করে তারা করছে, তার জন্য আমরা সমবেদনা জানাই। আপনি যেটা বলছেন ঢাকা শহর, ভাই কিছুক্ষণ আগে বলছিলেন এই ঢাকার এই এত বছরে আপনার 59 মাস্টার প্ল্যান এবং প্রতি সময় যে মাস্টার প্ল্যান করা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু ঢাকা শহর আসলে বাড়ছে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে আপনার বাস্তবায়ন, এখানে মানে যেই দপ্তরগুলো এই ক্ষেত্রে তাদের যে দায়বদ্ধতা, সেই ক্ষেত্রে তাদের অমনোযোগিতা, উদাসীনতা, নিষ্ক্রিয়তায় বর্তমান ঢাকা শহরকে আমরা এই আরবান হিট আইল্যান্ডে রূপান্তরিত করার পথে নিয়ে যাচ্ছি। আমি যে উদাহরণ হিসাবে আপনাকে বলতে চাই, আমরা যে এই যে প্ল্যান্ড আবাসিক এলাকাগুলো করছি একেবারে সুন্দর করে, যখন আপনি পরিকল্পনা করেন, আমরা এটা বলতে পারি পেশাজীবী হিসাবে আমরা যারা এই পরিকল্পনার সাথে জড়িত থাকি, এর পিছনে এর ব্যাকগ্রাউন্ডে যে আইন থাকে, বিধি থাকে, সেইগুলোকে ফলো করে আমরা তৈরি করি। কিন্তু সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনি দেখবেন তার 60% 50% বাস্তবায়নের ক্ষেত্রে হয় না। যদি দুই একটা আপনি উদাহরণ দেখেন, আপনি একটা আবাসিক এলাকা করার ক্ষেত্রে একটা আইন আছে ভূমি উন্নয়ন বিধিমালার, ইমারত আইনের আওতায় একটা ভূমি উন্নয়ন বিধিমালা 2004 সালে এটা সরকার করেছিল, সকল পেশাজীবীদের সাথে আলোচনা করে একটা সরকার তৈরি করেছিল এবং চমৎকার একটা বিধিমালা। কিন্তু এই বিধিমালাটা 2012 পর্যন্ত কোনো আবাসিক এলাকা তার আন্ডারে অনুমোদিত হয়নি, কারণ তার জন্য যেই পরিমাণ খেলার মাঠ, যেই পরিমাণ পার্ক, যেই পরিমাণ জলাভূমি ছাড়তে হবে সেই করে নাই। সে কারণে তারা এটাকে আবার অ্যামেন্ডমেন্ট করে সেই জায়গায় আগে যেখানে 20,000 লোকের জন্য 1.6 একর খেলার মাঠ পার্ক টাকা দরকার, সেইটাকে অ্যামেন্ডমেন্ট করে 50,000 লোকের জন্য সেই ভ্যালুটা রেখেছে। এই যে একটা ভেস্টেড গ্রুপের কারণে এই যে দায়িত্ববান কর্মকর্তা যারা প্রতিষ্ঠানগুলো করে, সেই ক্ষেত্রে দায় কি আমাদের পেশাজীবীদের উপর আসবে না তাদের উপর আসবে? এখন কথা হচ্ছে দায় এইটা হচ্ছে কেন হচ্ছে এবং এর জবাবদিহিতা কোথায়? সরকার যদি এই ক্ষেত্রে জনস্বাস্থ্য, জনগণের কল্যাণ সেই দিকে চিন্তা করে, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে এই উদাসীনতা থেকে ফিরে এসে এই কাজগুলো করতে হবে। শুধু ঢাকা শহরের আমরা 2000 সালের যেখানে ঢাকা শহরে 20.80% ওয়াটার বডি ছিল, সেইটা এখন এসে ঠেকিয়েছে 2.91%। আমরা প্রতি 5 বছর 10 বছর পর এই ডাটা উত্থাপন করি, প্রতি বছর এটা নিয়ে প্রেস কনফারেন্স করি, সবাইকে জানাই এই ব্যাপারে আরও মানে ডিসেন্ট্রালাইজ করার যে সেটাও তো হয়নি। তাহলে যদি যেই শহরের উপর এত চাপ বাড়ে, সেখানে আপনি কিভাবে এটা সামাল দেবেন? আমি মনে করি যে শামস ভাই যেটা বলছিলেন, আমরা কিন্তু আসলে মানে আমাদের মতো দেশগুলোতে যেখানে আপনার আমরা স্বল্পোন্নত উন্নয়নশীল দেশ বলি, এই জায়গাগুলোতে কিন্তু এই রাজনীতির উপর চাপ কিন্তু নতুন না। শুধু ঢাকায় আপনি বলেন না, আপনি যে জাকার্তাতে যান বা অন্য যে শহরে যান, মানে এলডব্লিউ, সেটা কিন্তু চাপ পড়বে। সুতরাং আমরা কিন্তু আগেই কিন্তু আমাদের কিন্তু ফোরকাস্ট করা হচ্ছে, প্রেডিকশন, যে যেমন আপনি ধরেন এই যে ঢাকাতে এখন মানে মানুষ যে বাড়বে, সেই ইকোনমিক কারণে বাড়তে পারে। প্যান্ডেমিকের সময় অনেক মানুষ কিন্তু ঢাকায় চাকরি হারিয়েছে। সো আমরা কিন্তু এই যে প্ল্যানিংটা, আমরা এই কথাটা বলছি, পপুলেশনের চাপ থাকবে, কিন্তু আপনি অ্যাজ এ প্ল্যানার আপনাকে সবসময় ইন্টিগ্রেটেড একটা চিন্তা করা দরকার। যেমন এখন দেখেন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবেন কি রাখবেন না, এটা তো আপনার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব না। দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি আপন দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অথবা তাদের দুর্যোগ। কারণ আপনি তো হিট
আইল্যান্ডে পরিণত হচ্ছে বা কোল্ড ওয়েভ হবে, এটা কিন্তু একটা দুর্যোগ, যেটাকে প্যারিস চুক্তিতে বলা আছে আর্টিকেল 6 যে স্লো অনসেট ইভেন্টস। তো আমরা এটা যখন দুর্যোগ হিসেবে যখন আমরা স্বীকৃতি দিব, তখন ওরা দুর্যোগ অধিদপ্তর সিদ্ধান্ত দেবে যে কত ডিগ্রি টেম্পারেচার কোথায় গেলে আপনি স্কুল বন্ধ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এখন এটা শিক্ষা মন্ত্রণালয় সেই দায়িত্ব নিচ্ছে। এখন শিক্ষা মন্ত্রণালয় এবং উচ্চ আদালত এটাও হতে পারে না, এটা যার দায়িত্ব সেটা তো তার পালন করতে হবে। যাই হোক, আমাদের সাথে এই আলোচনায় এসে এর মধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার বহু পরিচয় আছে, গোল্ডম্যান এনভায়রনমেন্ট পুরস্কার পেয়েছেন, ম্যাক্সিস পুরস্কার পেয়েছেন, পরিবেশ নিয়ে আপনার দীর্ঘ কাজ। আপনার কিছু সহজ সরল এবং কিছু বক্তব্য, মানে সরল বিশ্লেষণ আমি শুনতে চাই। আশা করি আমার স্টুডিওতে যারা আছেন তারাও শুনতে চাইবেন। যে প্রথম প্রশ্নটা হচ্ছে, ধরেন কেন একটা দেশের কেন্দ্র রাজধানী 90% আসল এলাকা ঝুঁকিতে পড়লো, মানে কেন একটা ঢাকা শহর হিট আইল্যান্ডে পরিণত হলো? আপনার কি বিশ্লেষণ কি বলে? দেখেন, কেন উত্তর আমার পূর্ববর্তী বক্তারা দিয়েছেন, যদি আমি ওনাদেরকে খুব স্পষ্ট শুনতে পাইনি, কিন্তু ওনাদেরকে বহুদিন যাবৎ চিনি, কাজে আমি জানি ওনারা কি উত্তর দিতে পারেন। কেনর অনেক উত্তর হয়েছে। কেনর উত্তর হচ্ছে যে আসলে আমাদের দেশে একটা ধনিক শ্রেণীর সৃষ্টি হয়েছে এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের বেশিরভাগ কর্তা ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যে ধনিক শ্রেণীর তারা প্রতিনিধিত্ব করে। তারা নিজেরা এই শহরের জন্য এখনো পর্যন্ত সর্বজন গ্রহণযোগ্য কোনো দর্শন দিতে পারেনি। আমরা সব সময় স্থানীয় সরকার নির্বাচনে গাল ভরা গল্প শুনি, ঢাকা নাকি তিলোত্তমা হবে। তিলোত্তমা ঢাকাকে আসলে সম্পূর্ণভাবে মেরে ফেলা হয়েছে সাকসেসিভ গভর্নমেন্ট গুলোর এক পেশে কতগুলো আচরণের কারণে। কথা ঠিক যে অনেক জায়গাতেই নীতি এবং আইন ঠিক আছে, কিন্তু নীতি এবং আইনগুলো কেবল বইয়ে রাখার জন্য, কারণ সরকারকে তো বক্তৃতা দিতে হয়। বক্তৃতা দেওয়ার সময় সরকার বলতে পারে আমরা জলাশয় আইন করেছি, তারপরে আপনারা কি করেছেন? এখানে দেখেন 1000 কোটি টাকা ব্যয় হয় এই পার্ক উন্নয়নে, ওই খেলার মাঠ উন্নয়নে, কিন্তু এলাকাবাসী কি কখনো বলতে পারবে যে আমাদের কি জিজ্ঞেস করেছিল খেলার মাঠটা আমরা কিরকম চাই, পার্কে জিজ্ঞেস করেছিল আমরা কিরকম চাই? আপনি মনে করতে পারেন যে আপনার কাছে কোনো মেয়র প্রার্থী জানতে চেয়েছেন বা কাউন্সিলররা জানতে চেয়েছেন যে এলাকার সমস্যা কি কি, আপনারা কিভাবে সমাধান পারসিভ করেন? এটা একটা দর্শনবিহীন নগরী, এটাকে একটা খনিতে পরিণত করা হয়েছে। যে যেদিক থেকে পেরেছে এটার ভূমিটাকেই শুধু মূল্যবান করা হয়েছে। যে যেদিক থেকে পেরেছে এই খনি থেকে তাদের মধু তারা আহরণ করে নিয়ে গেছে। ইট ইজ আ কমপ্লিট ফেইলিয়ার বললে আবার সরকার রাগ হবে, কমপ্লিট ফেইলিয়ার বলা যাবে না, মানে এটা একটা ক্যাটাস্ট্রফিক ফেইলিয়ার। হ্যাঁ, তবে যেই ফেল করুক না কেন, যার স্বার্থেই ফেল করুক না কেন, সমস্যা হচ্ছে যে আমরা প্রত্যেকেই এর ভুক্তভোগী। এর জন্য আজকে আমরা সকলেই এমন একটা সংকটের মুখোমুখি আছি, এখান থেকে উত্তরণের পথকে দেখাবে। কেন ফেল করলো, কার জন্য ফেল করলো, অত কথা বললাম না, আমরা ছোট মানুষ। তাহলে আমরা এই প্রশ্নটাই করি, কে দেখাবে পথ? কে দেখাবে পথ? উত্তরণের পথটা তো কোথাও দেখতে পাচ্ছি না। অনেক গরম পড়েছে বলে ওই 3000 গাছ কুষ্টিয়াতে আটকানো গেছে। যদি আজকে গরম না থাকতো তাহলে ওই 3000 গাছ কাটা আপনি আটকাতে পারতেন? সরকার আসতো আপনার কাছে সামাজিক বনায়নের কাগজ নিয়ে, যে এখানে বলা আছে গাছগুলি কেটে উপকারভোগীকে টাকা দিতে হবে। কেউ তো আমাদের কথাগুলো শুনে না। আপনি সব কথা বাদ দেন, এই স্কুল খোলা এবং বন্ধ নিয়ে কত কিছু হচ্ছে দেখেন। স্কুলের অভিভাবকদের সাথে কখনো কথা বলা হচ্ছে যে আপনারা কি চান? সরকার খুলেই বা কেন, বন্ধই বা করে কেন? আবার কত সুন্দর কথা বলে দেখেন, যে সমস্ত স্কুলে এসি আছে তারা খোলা রাখতে পারবে। তার মানে বৈষম্যটা একদম মগজের ভিতরে ঢুকে গেছে। এসি থাকলে স্কুল খোলা থাকবে, এসি না থাকলে স্কুল খোলা থাকবে না। সবার বাচ্চা কি এসি এলা স্কুলে যেতে পারে? ইজ এসি তার সমাধান? এয়ার কন্ডিশনারটা কি সমাধান? আসলে প্রকৃতিকে ধ্বংসটা করে ফেলেছি আমরা আমাদের কোনো উন্নয়ন পরিকল্পনায়, কোনো উন্নয়ন দর্শনে। শুধুমাত্র ক্যাপিটালিস্ট এক্সট্রাকটিভ একটা দর্শন ছাড়া আর কখনো পরিবেশের প্রতি আমরা সংবেদনশীল বা শ্রদ্ধাশীল ছিলাম না। কিন্তু এখন কি আমরা শেষ হয়ে গেছি? শেষ তো হতে পারি না। আপনি চিন্তা করেন, আজকে আপনার জীবনে এই গরম, আজকে থেকে 10 বছর পরে আপনার সন্তানেরা যখন এই নগরীতে বেড়ে উঠবে, ওরা কি বাঁচতে পারবে এই নগরীতে? যদি আমার সন্তানই এই নগরীতে বাঁচতে না পারলো, তো এই মেট্রো রেল দিয়ে, এই ফ্লাইওভার দিয়ে আমি করিটা কি? এগুলোরও দরকার আছে, কিন্তু আমাকে তো আগে নিঃশ্বাস নিতে হবে, পরে তো রেলগাড়িতে চড়বো। তো সেইগুলো কথাগুলো আমরা কার কাছে গিয়ে বলবো? আমি সেই উত্তরণের পথটাও তো দেখি না। এগুলো কথা আগেও বলেছি, সেই উত্তরণের পথটাও দেখি না।
এখন একটা বিপদে পড়েছি বলে আমরা গলা বড় করে কথা বলতে আগেও শুনে। এখন উত্তরণের পথটা কি, আমরা যদি সেটা নিয়ে কথা বলি, সরকার যদি দয়া করে আমাদের কথাগুলো শোনেন, তাহলে মরবার আগে নিশ্চিন্ত হয়ে যেতে পারবো যে আমার সন্তান একটা নিরাপদ বাসযোগ্য শহরে থাকবে। জি, আপনি একটা উত্তরণের কথা বলছিলেন, এক একজনের নগর দর্শন এক এক রকমের কথা বলছিলেন। আপনাকে যদি স্পষ্ট করে বলি যে ধরেন এক কথায় উত্তর, যে এই যে উত্তরণের কথা বলছিলেন, সেই উত্তরণের নেতৃত্বটা দেবে কে? মানে আমরা তো দেখি অনেকগুলো সংস্থা এখানে কাজ করে, কোন সংস্থা একে অপরের সাথে সমন্বয়হীনতার কথা অনেকবার বলা হয়েছে, একসঙ্গে থাকার কথা বলা হয়েছে, এ ওর আন্ডারে সে তার আন্ডারে। সেক্ষেত্রে এই যে একটা উত্তরণের কথা বলছি, সেই উত্তরণের নেতৃত্বটা দেবে আসলে কে? খুব ভালো হতো উত্তরণের নেতৃত্ব যদি জনগণ দিতে পারতো, কিন্তু জনগণের কথা তো ওরা শুনবে না। আমি মনে করি এখন ক্রাইসিসটা এমন পর্যায়ে গেছে যে সিটি কর্পোরেশন বা রাজুক ওদের দিকে তাকিয়ে আর লাভ নেই। এখন হয়তো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে, কিন্তু সরকারকে ঠিক করতে হবে সরকারের মধ্যে কে এটা দায়িত্ব নেবে। কিন্তু আমরা জনগণ যাতে সাথে থাকি, আমাদেরকে নিয়ে যেন তারা আমাদের এই যে দুর্যোগ, এটা কিন্তু আরো বাড়বে আগামী 10 বছরে। আইপিসিসি অলরেডি বলে দিয়েছে যেটা আরো বাড়বে ইন নেক্সট 5 ইয়ার্স। সুতরাং এই দুর্যোগটা থেকে উত্তরণের জন্য সরকারকে জনগণকে সাথে নিয়ে আগাতে হবে। সরকারের মধ্যে কে করবে, আমার কাছে সেই প্রশ্নের কোনো উত্তর নেই। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা শুধু রাজধানীর আবহাওয়া নিয়ে কথা বলছি, রাজধানীর দাবদাহ নিয়ে কথা বলছি, কিন্তু রাজধানীর বাইরেও তো আমাদের বেশ কিছু বিভাগ আছে, জেলা আছে, সেগুলো পরিস্থিতি জানা দরকার। আমাদের সাথে তো আছেন আমাদের সিলেটের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন এবং রাজশাহীর ব্যুরো প্রধান শিবলী নোমান, তারা দুজন আমাদের সাথে যোগ দিচ্ছেন। আমি শিবলী নোমানের কাছ থেকে একটু শুনতে চাই। শিবলী নোমান, আপনি শুনছিলেন আমাদের এই আলোচনার মধ্যে বলা হচ্ছে যে ধরেন প্রচুর পরিমাণে জলাশয় ভরাটের কথা বলা হয়েছে, আমাদের বৃক্ষগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। রাজশাহীর পরিস্থিতি, রাজশাহী তো অনেক বলা হয় যে রাজশাহী অনেক পরিকল্পিতভাবে গড়ে উঠেছে, সেক্ষেত্রে সেখানকার জলাধারগুলোর কি অবস্থা? মীর, আমি ভাবছিলাম, শুনছিলাম কথাগুলো, ঢাকার পরিস্থিতিগুলো, আর ভাবছিলাম যে আসলে কতটা তফাৎ আছে। এবং আমি যদি একটা পরিসংখ্যান দিই, পরিসংখ্যানটা একটা গবেষণার পরিসংখ্যান, এটি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক আব্দুল্লাহ আল কাফি, তার গবেষণা। তিনি 2000 সাল এবং 2020 সালের মধ্যে একটি তুলনা করেছেন, এবং সেই তুলনাতে তিনি যেটি দেখিয়েছেন যে রাজশাহীতে 2000 সালে ছিল 298 বর্গ কিলোমিটার জলাধার। এই 2020 সালে, মানে এখন থেকে 4 বছর আগে, সেটি দাঁড়িয়েছে 180 বর্গ কিলোমিটার। অর্থাৎ এই জলাধারগুলো কিন্তু আমরা কোনো না কোনোভাবে নষ্ট করে ফেলেছি। এবং আমাদের চোখের সামনে আমরা দেখেছি যে রাজশাহী নগরীর যে অনেক পুকুর ছিল একটা সময়, যে পুকুরগুলো পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এবং সেগুলোর আয়তনও অনেক বড় ছিল, কিন্তু সেই পুকুরগুলো চোখের সামনে কিন্তু ভরাট হয়ে যাচ্ছে। এবং এই পুকুরগুলোর বেশিরভাগই ব্যক্তি মালিকানাধীন। ফলে যে সমস্যাটি হয়, ব্যক্তি মালিকানাধীন এই পুকুরগুলো রাতের আধারে যখন দখল হয়ে যায় এবং স্থানীয় প্রভাবশালীরা যখন তার সঙ্গে সম্পৃক্ত থাকে, তখন কিন্তু মানে এটার আর কোনো ব্যবস্থা আমরা নিতে দেখি না। এবং সবচেয়ে বিপদের যে কথা, সেটা হচ্ছে যে রাজশাহী সিটি কর্পোরেশন যে বেশ কয়েকটি পুকুর, আজ থেকে আমার মনে হয় যে 8 বা 9 বছর আগে একটি তালিকা করেছিল যে এই পুকুরগুলোকে সংরক্ষণ করতে হবে, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তারা একটি প্রস্তাবনা পাঠিয়েছিল যে এই পুকুরগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে রাজশাহী নগরীর যে পরিবেশ এবং প্রতিবেশ, সেটি রক্ষা করা সম্ভব হবে। কিন্তু খুবই পরিতাপের বিষয় যে সেই পরিকল্পনা, সেই প্রস্তাবনা কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি, এবং সেটার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে জলাধারগুলো একের পর এক ভরাট হয়ে যাচ্ছে। এবং তার ফলটি কি হচ্ছে, আজকেও কিন্তু রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 42.5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। তার মানে বুঝতেই পারছেন কি পরিমাণ তাপদাহ এখানে চলছে। শিবলী নোমান, অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য থেকে আমার দুটি প্রশ্ন তৈরি হয়েছে, আমি পরের অংশে এসে আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনি বলছিলেন যে পরিকল্পনা বাস্তবায়ন হয় না, সেখানে বাস্তবায়নে মানে পথে বাধাটা কোথায়? আপনি বলছিলেন যে স্থানীয় প্রভাবশালীরা জলাশয়, বন যারা উজাড় করছেন, তাদের পরিচয়টা আসলে কি?
সেটাও শুনতে চাইবো। তবে এই ফাঁকে একটু আমি মাহবুবুর রহমান রিপন, তিনি আছেন আমাদের সাথে, সিলেট থেকে যোগ দিচ্ছেন, আমাদের সিলেটের ব্যুরো প্রধান। মাহবুবুর রহমান রিপন, আপনি একটু বলবেন যে ঢাকার সাথে আসলে ঢাকা যতটা আবহাওয়া বৈরী, সিলেটের আবহাওয়া কি ততটা বৈরী? মীর হাসান, আসলে সেভাবে বলতে গেলে না। কারণ হচ্ছে আবহাওয়াবিদরা যেভাবে বলছেন আমাদেরকে, এবং আমরা গত এই পুরো এপ্রিল মাস জুড়ে যদি দেখি, তাহলে পুরো এপ্রিল মাস জুড়ে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে কিন্তু ওঠেনি, এবং 36 ছিল তাও শুধু একদিন, সেটা 16 এপ্রিল, এবং তারপর থেকে 33, 34 এবং সর্বনিম্নটা কিন্তু 24ও ছিল অনেক দিন। এবং এটা কেন হলো, এটা যেটা বলতে চাচ্ছেন তারা, যে সিলেট অঞ্চলের এই হাওরগুলো, বিশেষ করে জলাধারগুলো, এটাই হচ্ছে এখানকার আশীর্বাদ। তারা যেটা বলতে চাচ্ছেন যে দেশের উত্তর পশ্চিম দিয়ে যে বায়ু বাংলাদেশে প্রবেশ করে, সেটাতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, সিলেট অঞ্চলে সেই জলীয় বাষ্পে এই সব হাওর থেকে বাড়তি যে যোগান দেওয়া হয়, সেটা দিয়েই মূলত তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে, এবং প্রায় প্রতি রাতেই কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে। এবং তারা যেটা বলতে চাচ্ছে, অনেক গাছপালা রয়েছে এখানে, এবং সেই গাছপালা থেকে যে পরিমাণ পানি, জলীয় বাষ্প রাতে আবহাওয়ায় যুক্ত হচ্ছে, এবং সেটাও সহায়তা করছে। এবং এই অঞ্চলের পাহাড় রয়েছে, পাহাড়গুলোর কারণে তাপমাত্রা আসলে সরাসরি সূর্য সাধারণত এই সময়গুলোতে সরাসরি যে ভূপৃষ্ঠে দেয়, এবং সেটা থেকে বাধা তৈরি হচ্ছে, এবং সেখানে তাপমাত্রা কমে যাচ্ছে। এবং তাহলে বলতে গেলে এখানকার যে জলাধারগুলো আছে সেগুলো একটি আশীর্বাদ, এবং এখানেও যে জলাধার ভরাট হচ্ছে না ঠিক তেমন না, মানে সেটা একটু কম মাত্রায়। এবং আমরা গত কয়েক বছর ধরে দেখছিলাম যে সিলেট সিটি কর্পোরেশন এই বিষয়টি নিয়ে কিছুটা সচেতন ছিলেন। তারা বেশ কিছু পুকুরকে তারা নিজেরা উদ্ধার করেছেন, এবং সেগুলোতে কিভাবে সংরক্ষণ করা যায় সে চেষ্টা করছেন। কিন্তু এর মাঝে কিছু কিছু পুকুর, বড় বড় পুকুর রয়েছে, জলাধার রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আবার মামলা পর্যন্ত গড়িয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনের সাথে। সেগুলোর মামলা হচ্ছে যে যারা এই পুকুরের মালিক তারা সেটা ভরাট করতে চান, এবং সিটি কর্পোরেশন সেটা ভরাট করতে দিবেন না, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এই জটিলতা তৈরি হচ্ছে। তবে সচেতনতা যে একেবারে তৈরি হয় নাই, সেটা কিন্তু তৈরি হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সাথে, আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনার দুজনের কাছ থেকে জানতে চেষ্টা করব যে আমরা এখন পর্যন্ত রাজধানীতে যে ব্যবস্থাপনাগুলো দেখতে পাচ্ছি, বিশেষ করে সিটি মেয়রদের, তারা রাস্তাঘাটে পানি ছিটিয়ে বেড়াচ্ছেন। আসলে এই পানি ছিটিয়ে আসলে কতটুকু আসলে পরিত্রাণ পাওয়া যাবে, নাকি দীর্ঘমেয়াদে? তিনি এটাও বলছেন যে হ্যাঁ, তারা গাছ লাগানো শুরু করবেন। মানে এই সময়ে যখন ঘাড়ের উপর এসে পড়েছে তাবদাহ, তখন একজন মেয়র বলছেন যে গাছ লাগাবেন, কিন্তু সেই গাছটা লাগাবেন কোথায়? মানে সেটা তো একটু জানা দরকার আমাদের। আমি এটা বিরতি নেই, বিরতির পর এসে বিশ্লেষণটা করবো। নেব একটা ছোট্ট একটা বিরতি, সে বিরতি পাওয়া। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। জাকির হোসেন খান, বিরতির আগে যে প্রশ্নটি রেখেছিলাম, আসলে উত্তরের মেয়রের যে বক্তব্য, তিনি আসলে পানি ছিটিয়ে এলাকায় স্বস্তি আনার চেষ্টা করছেন, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আসলে গাছ লাগানো শুরু করার কথা বলছেন, বা করেছেনও বলছেন। এখন আদৌ কি মানে আপনি দেখতে পান, বা এই শহরে কোথায় গাছ লাগাবে? আমি বেসিক্যালি যেটা মনে করি সেটা হলো যে আপনি যদি এখনো গাছ, মানে যেখানে আছে, ঠিক আছে, ধরে নিলাম উনি খুব এনথুজিয়াস্টিক, কিছু জায়গা যেমন আইল্যান্ডগুলো আছে, মাঝখানে ডিভাইডার আছে, কিছু গাছ লাগাতে চাইলেন, কিন্তু আপনি আজকে যদি গাছও লাগান, আপনি ক্যানোপি যেটা হয় সেটা হলো যে এটা বড় হয়ে যেটা আমাকে অক্সিজেন দেবে, বা জলীয় বাষ্পর যে এভাপোরেশন সিস্টেমে সে কন্ট্রিবিউট করবে, বা কার্বন সিঙ্ক হিসেবে করবে, সেটা কতদিন? প্রায় 10 থেকে 15 বছর লাগবে। তা আমরা আসলে আমাদেরকে একটু রিয়েলিস্টিক হতে হবে। যেমন এখন উনি পানি কামান যেটা ব্যবহার করছে, এটা তো আসলে আরো কি দাঁড়াচ্ছে, সেটা হলো আপনি যখন পানিটা পড়ছে তপ্ত পথে, তখন সাথে সাথে আরো জলীয় বাষ্প তৈরি করে সে আর্দ্রতা বাড়াচ্ছে, মানে আপনি আরো টেম্পারেচারকে আরো বেশি অনুভূত, মানে এটা তো আসলে সলিউশন না। তো আমাদেরকে আসলে যেটা করা দরকার সেটা হলো যে স্থাপত্যবিদ বা নগরবিদ যারা আছেন তাদেরকে সাথে নিয়ে কিন্তু আমার ইন্টিগ্রেটেড প্ল্যানিং, যেমন আমরা একটা করতে পারি কি, যে লাইক আপনি যেটা পুরনো ঢাকাতে যে পুকুরটা আমরা দেখতে পাচ্ছি যে 200 বছর ধরে, তো আমরা ডেডিকেটেডলি, প্রথম কথা হলো যে আপনি আসলে আমাদের পলিসি মেকাররা বিশ্বাস করেন কেন বা বুঝতে পারতেছেন কিনা সামনে কি বিপদ আসতেছে, এটা কিন্তু আগে নিজে ইন্টারনালাইজ করতে হবে। তো যদি বুঝতে পারেন বা কনভিন্স হন, তখন যেটা করা লাগবে প্রত্যেকটা এরিয়া স্পেসিফিক প্ল্যান করতে হবে। আপনি আজকে মতিঝিলের জন্য যে প্ল্যান, সেটা কিন্তু আপনি
মিরপুরের জন্য প্ল্যান কাজ করবে না, প্রত্যেকটা এরিয়া স্পেসিফিক কিভাবে আপনাকে ড্যামেজ মিনিমাইজ করা যায়। এখন কিন্তু আমাদের ড্যামেজ মিনিমাইজে যেতে হবে। যেমন ধরেন আপনি যেসব কাচের বিল্ডিংগুলি করা হয়েছে সেগুলিকে হোল ভার্টিক্যাল এবং হরাইজন্টাল গার্ডেনিং করে কিভাবে সবুজ দিয়ে ঢেকে আপনি যত বেশি পারা যায় ওটাকে উত্তপ্ত হওয়ার থেকে আপনার সুরক্ষা দেওয়া, মানে কমানো, এটা একটা দিক। আরেকটা হলো এরিয়া স্পেসিফিক ডেডিকেটেড 5 থেকে 10 ডেসিবেল, এটা আমার প্রস্তাব, হয়তো বা ভাই বলতে পারবেন, 5 থেকে 10% জায়গায় যদি ডেডিকেটেডলি ওটা যদি পুকুর, ছোট একটা কমিউনিটি রিজার্ভ পুকুর উইথ বাঁশের কথা বলছি, যে খুব দ্রুত বাড়ে এবং তার অক্সিজেন গ্রহণের হারও বেশি, লোকালাইজ যদি আমরা করি ইমিডিয়েটলি কিছু আমার হয়তো বা একটা নিউট্রালাইজ করা, তাপমাত্রা নিউট্রালাইজ করা। যেমন আরেকটা হলো যে কুলিং সেন্টার, প্রত্যেকটা রাস্তার আপনি যদি মুড়ে মুড়ে কুলিং সেন্টার করে দেওয়া যায়, যেখানে মানুষ ইমিডিয়েটলি হিস্ট্রোক হলে বা তার যদি কোনো পানির রেস্ট নিতে হয়, ওয়ার্কিং পিপল যারা, তাদেরকে আপনি কিন্তু কুলিং সেন্টারে আপনি একটা মোবাইল, আমাদের দুর্যোগ অধিদপ্তরের মাধ্যমে তার মোবাইল একটা টিম থাকতে পারে। ইভেন আমাদের কিন্তু দেখেন আপনি কোভিডের সময় এই অ্যারেঞ্জমেন্টটা ছিল, প্রতিদিন একটা মাল্টিডিসিপ্লিন তাপমাত্রা, মানে হলো প্রত্যেকটা জায়গায় স্পেসিফিক আপনাকে এই ব্যবস্থা নিতে হবে। আর দ্বিতীয় হলো যে যারা ওয়ার্কিং পিপুল, তো আমরা তো দেখতে পাচ্ছি ওয়ার্কিং পিপুল রাস্তায় কাজ করা সম্ভব না, তো আমাদেরকে এটা আন্তর্জাতিক জলবায়ু তহবিলের যে জায়গাটাতে আছে লস অ্যান্ড ড্যামেজের, যেটা গত বছর দুবাইতে সিস্টেম এটা আমরা অ্যাডপ্ট করলাম, তো এটা যেটা জলবায়ু পরিবর্তনজনিত যে টেম্পারেচার যতখানি বাড়ে আমি কিন্তু ক্লেম করতে পারবো, এবং সেটা লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের আওতায় তাদেরকে যদি আমি বলি যে আজকে মনে করেন যে সে 2 দিন কাজ করতে পারলো না, ওই কম্পেনসেশনটা আমরা যদি দেই এবং স্বাস্থ্য বিমাটাও ব্যবস্থা করা যায়। জি ফজল, যদি আপনার কাছে আসবো, তবে আমি এই ফাঁকে একটু রিজওয়ান আপার একটা কথা শুনে তারপর আপনার কাছে আসছি। রিজওয়ান আপার কাছ থেকে আমি যেটা শুনতে চাইবো, রিজওয়ান হাসান, আমি একটা লেখার মধ্যে দেখছিলাম পরিবেশ ও বন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী তার একটা জায়গায় বক্তব্যে বলছেন যে এখন পর্যন্ত তাদের হাতে তেমন কোনো পরিকল্পনা নেই। তিনি আগে চিন্তা করতেন যে একটু খালি জায়গা দরকার, রাখা যায় কিনা, এখন সেটাই বাস্তবায়ন করতে চাইছেন তিনি, এবং কীভাবে পরিবেশ মোকাবেলা করা যায় পরিস্থিতি এবং সবুজায়ন কীভাবে বাড়ানো যায়। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আমরা যে পরিমাণ এত বিপুল নগরায়ন করছি, আমরা এত অবকাঠামোগত উন্নয়ন করছি, এইসবের মাঝে আসলে সবুজায়নটা করব কিভাবে আমরা? আসলে তারা যে বক্তব্যগুলো দেন সেগুলো কি বাস্তবতার সাথে নিরিখে বক্তব্য, নাকি আসলে বলার জন্য বলা? বলার জন্য বলা বলে আসলে আমি মনে করি না, কারণ আমাদের যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা তো আসলে অনেক বেশি আগ্রাসী হয়েছে, কোন জায়গায় আমাদেরকে কিন্তু আন্ডুও করতে হবে। এখন সাবের হোসেন চৌধুরী সাহেব যে কথাটা বলেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো ওনার কথাটা শুনবেন কিনা বা সেই মেকানিজমটা আছে কিনা সেটা জানি না। যেমন ঢাকা শহরে আপনার অনেক উচ্চ বিল্ডিং হয়ে গেছে, এই উঁচু বিল্ডিং এর ছাদগুলোকে কি একটু সবুজ করা যায়? আপনি যদি চায়নাতে দেখেন, চায়না কিন্তু বায়ু দূষণ নিয়ন্ত্রণে কঠিন পদক্ষেপের পাশাপাশি কিছু কিছু সফট মেজার নিয়েছে। যেমন স্থানীয় সরকার অধিদপ্তরকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে প্রতিটা এলাকাতে কত স্কোয়ার ফিট এলাকা তাকে সবুজায়ন করতে হবে, এবং চায়নাতেও একই অবস্থা, ওই ছাদের উপরে গিয়ে সবুজায়ন করতে হয়েছে। আমাদের এখন আমাদের আইল্যান্ড গুলোতে যেমন ধর সব গাছ কেটে কেটে বাগান বিলাস লাগাচ্ছে, কিন্তু একটু বড় গাছ যেগুলো লাগালে একটু ছায়া হয়, সেই ছায়াটা আমাদের গাছগুলো থেকে ওই গাছগুলো কেটে দেয়া হচ্ছে। তো সড়কগুলো ডিজাইন গুলো আবার করতে হবে, কিছু কিছু জায়গাতে আপনাকে কিন্তু আনডু করতে হবে, হ্যাঁ, সেটা খুব ব্যাপক না। কিন্তু আরেকটা ছোট কথা বলি, আজকেও যদি পত্রিকা খুলেন আজকেও দেখবেন যে কতগুলো উদ্যান, উন্মুক্ত স্থান, সেখানে কংক্রিটাইজ করা হচ্ছে, মাঠ কতগুলোকে প্রাইভেট ক্লাবের হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের জায়গার স্বল্পতা আছে, এটা সত্য, কিন্তু আমাদের ছাদগুলোকে অনেক কাজে ব্যবহার করা যায়, সড়কগুলোকে অনেক কাজে ব্যবহার করা যায়। যেই উন্মুক্ত স্থানগুলো দখল করা হয়েছে ওইগুলোতে সবুজায়ন করা যায়। যেই জলাশয়গুলো হারিয়ে গেছে, ঢাকা শহরের সেই পুকুরগুলো আর সেই খালগুলো ফেরত আনা যায় না, এই কথাটা আমি বিশ্বাস করি না। আপনি কোনো জিনিস কিন্তু আপনাকে আন্ডু করতে হবে। তারপরে আরেকটা যেটা বড় কথা, ঢাকার ঠিক চারপাশের জায়গাগুলোতে সেইগুলোর নীল এবং জলাশয় সবুজটাকে তো আপনাকে বজিয়ে রাখতে হবে। আপনি যখন সাবের হোসেন চৌধুরী সাহেবের ওই কথাটা বলেন, ওইটাই আমি শুনতে চাই। কিন্তু একই সাথে আপনি দেখেন রাজুক এখন কি করছে, রাজুক এখন একটা পরিকল্পনা করছে আশুলিয়ার যে জলাশয়টা আছে, রাজুকের যুক্তি হচ্ছে সবাই যেহেতু ভরেই ফেলতেছে, আমি এইখানে একটা লেক সিটি করি না কেন, সে ওইটাকে একোয়ার করে 30% জলাশয় ভরাট করে ওখানে সে লেক সিটি করবে। এইরকম পরিকল্পনা যদি হয়, দেশের মানুষ আগুনে পুড়তেছে এবং আরো পুড়বে। এই আগুনটার জন্য পুরোপুরি আমরা দায়ী না, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন দায়ী,
জিনিসটাকে সহনশীল মাত্রায় রাখতে আমরা সেই রাস্তায় না গিয়ে আত্মহত্যা করছি। সাবের হোসেন চৌধুরী সাহেবের কথাটা অ্যাসপিরেশন হলেও নাগরিক হিসাবে ওইটাই আমি এন্ডোর্স করি, এবং আমি মনে করি নতুন কাজের সাথে সাথে কিছু কিছু জায়গা আমাদেরকে আনডুও করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু ফজল রেজা আপনার বিশ্লেষণটা শুনতে চাই। যদিও আপা বলছিলেন ছাদ বাগানে, কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে আমরা আরেকটা সংকট লক্ষ্য করেছি যে ডেঙ্গুর সিজনে এসে এই ছাদ বাগানে গাছগাছালি নিয়ে অনেক ধরনের প্রবলেম হয়। এটা নিয়ে অনেক ধরনের অভিযানও আমি দেখেছি যে এই গাছগুলো যেগুলো হয় সেখানে ডেঙ্গি হয়, সেটা নিয়ে একটু নিশ্চয়ই আপনি বলবেন। পাশাপাশি যে পরিকল্পনাগুলো কথা বলা হচ্ছে, যারা বাস্তবায়ন করেন বা পরিকল্পনা নেন, তারা কি আসলে না বুঝেই নেন নাকি বুঝে নেন? আপনার বিশ্লেষণটা কি? পাশাপাশি এমন কোনো জলাশয় উদ্ধারের, ধরেন ঢাকা থেকে হারিয়ে গেছে বা কোনো জায়গায় দখলে আছে, এরকম কোনো উদাহরণ আছে আমাদের কাছে? ধন্যবাদ। আপনাকে আমি কতগুলো তথ্য দিতে চাই। প্রথমেই বলতে চাই, আপনার আজকের যে দাবদাহ কি এবং কেন সেটার ক্ষেত্রে বলা উচিত, সেটা হচ্ছে আসলে দুটো কারণে, বৈশ্বিক কারণ এবং স্থানীয় কারণ। আমাদের স্থানীয় কারণ যেটা আমরা চিহ্নিত করতে চাই সেটা হচ্ছে গিয়ে আমরা যেই পরিমাণ কংক্রিটিং করছি, রেজন আপা কতগুলো এক্সাম্পল দিল, কিন্তু কংক্রিটিংয়ের যে রিফ্লেকটিভ ওয়েভ, এইটাকে রিসিভ করার জন্য আমার গ্রিন এবং ওয়াটার বডি সেটা আমরা রাখছি। আপনি দেখবেন, আপনাকে আমি এক্সাম্পল দিতে চাই কয়েকটা। বসুন্ধরা আবাসিক এলাকা, এবং এটা আমরা গত 7 দিন ধরে আমরা একটা ল্যান্ডসেটের ডাটা, মোটিস ডাটাবেজ নিয়ে আমরা একটা স্পেডো টেম্পোরাল ইমেজ দিয়ে অ্যানালাইসিস করেছি। আমরা 2000 সাল থেকে 5 বছর পর পর আমরা এই টেম্পোরাল হিট কেমন কোন এলাকার সেটা আমরা মেজার করেছি। আমরা ঢাকা উদ্যান আপনি চিনবেন, এখানে অপরিকল্পিতভাবে সবগুলো 11-12 তলা হয়ে গেছে। যত বেশি হাইরাইজ হয় সেখানে আপনার স্পেড টেম্পোরাল ইমেজে আরও হিটের পরিমাণ আরও বেশি দেখা যায়। ঢাকা উদ্যানের ওই এলাকায় 9 থেকে 14 তলা ভবন ভরা, কিন্তু ওইখানে যে হিটটা আমরা 2000 সালে দেখেছি 24.12, 2011 সালে 28.35, 2024 সালে 29.17, হোয়ারাজ বসুন্ধরায় আপনি পেয়েছি 34.53। গত 24 বছরে বেড়েছে 7 ডিগ্রি। কিন্তু ঢাকা উদ্যানে তাহলে কম কেন? বিকজ ওর পাশে কিছু ওয়াটার বডি আছে, সেই টেম্পারেচার, সেই রিফ্লেকটিভকে রিসিভ করার জন্য ওয়াটার বডি একটা বড় ভূমিকা পালন করে। এইটা আমরা প্ল্যানাররা এই কারণেই আমরা যখন প্ল্যান করি তখন বিভিন্নভাবে পকেট, এটা আপনার এই টেম্পারেচার রিসিভ করার জন্য, আপনার দুর্যোগকালীন সময় এটা ব্যবহার করার জন্য ওয়াটার বডি রাখি। এখন ঢাকার ক্ষেত্রে যে কথাটা বললেন আপনার প্রতিবেদক, রাজশাহীর ক্ষেত্রে কথা বলেছেন, রাজশাহী মাস্টার প্ল্যানে আমার কাজ করার সুযোগ হয়েছিল নগর পরিকল্পনাবিদ হিসাবে। ওইখানে 2004 সালের যে ডাটাবেজ উনি বললেন এবং 2023 সালে যেটা গ্যাজেট হয়েছিল, সেই ডাটাবেজে এখানে প্রায় অনেক ডিফারেন্স, প্রায় 1/3 মতো ওয়াটার বডি ওখানে নিঃশেষ হয়ে গিয়েছে। এখন যেগুলো আছে সেটাকে রিটেইন করার জন্য আমরা বলেছি সেটাকে একটা প্রকল্প নিয়ে সেটাকে কনজার্ভ কীভাবে করা যায়, কারণ এই জায়গাগুলোর 30% অনলি খাস ল্যান্ড, বাকি সবগুলো কিন্তু ব্যক্তি মালিকানা। আপনি ব্যক্তি মালিকানা জনস্বার্থে ব্যবহার করতেন, কিন্তু তাকে কম্পেনসেশন দিয়ে। এবং ঢাকার ক্ষেত্রে আপনি দেখেন 1985 সালের মৎস্য অধিদপ্তরের যে ডাটা অনুযায়ী ঢাকা শহরে প্রায় 2000 মতো পুকুর ছিল। 1985 সালে সেটা 1400 মতো নেমে এসছে। ডিটেল এরিয়া প্ল্যানে দেখেছি আমরা, সেটা 2010 সালের যেটা ডিটেল এরিয়া প্ল্যান গ্যাজেট হয়েছে সেটাতে 600-তে নেমে এসছে। 2022 সালে যেটা হয়েছে সেটাতে প্রায় 200-তে নেমে এসছে। এই 200টাকে রক্ষা করার জন্য যে সরকারের যে সর্বোচ্চ যে নগর নিয়ে যারা কাজ করে, নগর উন্নয়ন কমিটি, সেই কমিটিতে যে যিনি সভাপতি মহোদয় সহ নির্দেশনা দিয়েছেন এটাকে কনজার্ভ করার জন্য একটা প্রকল্প বানানোর জন্য রাজ্যকে নির্দেশনা দিয়েছেন। কিন্তু যেই ধরনের প্রকল্পে আসলে লাভবান কম, মানে দৃশ্যমান উন্নয়ন, সেই প্রকল্পের ক্ষেত্রে বোধহয় সরকারের যা দপ্তরগুলো নেই। কারণ ওইটাকে যদি আপনি এইটাকেও যদি কনজার্ভ করতে হয়, তাহলে যে তপ্ত যে আমরা দ্বীপ বানিয়েছি সেটা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। এখন বলি, ভবিষ্যতে আমার যে ঢাকা শহরের প্রায় ঢাকার যে পপুলেশন, আমরা যে এক জায়গায় কনসেন্ট্রেট করে তার ডেন্সিফিকেশন বাড়িয়ে ফেলেছি, সেম পপুলেশনের বাড়ানোর মতো আমার ঢাকা ইস্টার্ন ফ্রিঞ্জে প্রচুর জায়গা আছে। এই এলাকাগুলোকে এবং ঢাকার এক্সিস্টিং ডেন্সিফাইড যে এরিয়াগুলো আছে, স্পেশালি হাজারিবাগ, 103 একর জায়গা আপনার ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি সেটা অ্যালটমেন্ট দিয়েছিল একটা ব্যবসায়ী গ্রুপকে। সেই জায়গাটা এখন নতুন করে ডেভেলপ হওয়ার জন্য রূপ নিচ্ছে। আপনি যদি সেটাকে এখন প্রোটেক্ট না করতে পারেন, সেটাকে গাইডেন্স না করতে পারেন, একই অবস্থা আমরা সেই জাফরানবাদের মতো, জিগাদার মতো সেই জায়গা আমরা তৈরি করব। এই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের মনোযোগী হতে হবে। এবং নতুন ঢাকার যে ইস্টার্ন ঢাকার ক্ষেত্রে আমাদের যে খেলার মাঠ, ওয়াটার বডি,
পার্ক, এগুলোর জন্য প্রয়োজনীয় জায়গা যেটা আমাদের পরিকল্পনার মানদণ্ড যদি রাখেন, তাহলে আমরা বলতে পারি এই উত্তরণের পথে কিছু আপনি আপনার ভবিষ্যতের প্রজন্মের জন্য রাখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন রাজশাহীর যে ওয়াটার বডিগুলোর কথা, ঠিক আছে, শিবলী নোমানের কথা তো আমরা শুনছিলাম যে তিনি বলছিলেন যে স্থানীয় প্রভাবশালীরা অনেকেই সেখানকার স্থানীয় ওয়াটার বডিগুলোকে খেয়ে ফেলেছেন। প্রশ্নের জায়গাটা হচ্ছে এই প্রভাবশালীরা আসলে কারা, তাদের পরিচয়টা কি? শিবলী নোমান। তাদের তো নানা রকমের পরিচয় আছে, তবে শুরুতে যেটি বলে রাখতে চাই সেটি হচ্ছে যে এই যে 40টি মতো ওয়াটার বডি যেগুলো সংরক্ষণের কথা বলা হচ্ছে, সিটি কর্পোরেশন যে প্রস্তাবনাটি মন্ত্রণালয়ে পাঠিয়েছে সেটির কিন্তু বেশিরভাগই এর আগের আলোচক যেটি বললেন যে ব্যক্তি মালিকানাধীন। সুতরাং তাদেরকে একটি অর্থ দিয়ে সেটি অধিগ্রহণ করে কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আমি জানি না যে এতদিনেও সরকার কেন এই ওয়াটার বডিগুলো রক্ষা করার জন্য এই উদ্যোগটা নিচ্ছে না। আর আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে আসলে যদি এক বাক্যে বলতে চাই, স্থানীয় প্রভাবশালী বলতে এটি আসলে রাজনৈতিকভাবে যারা প্রভাবশালী তাদের কথা বোঝায়, এবং আরও সুনির্দিষ্টভাবে শাসক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এদের মধ্যে আছে। এমনকি রাজশাহী সিটি কর্পোরেশনের অনেক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধেও কিন্তু আমরা এই পুকুরগুলো ভরাট করার অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। পাশাপাশি বড় যে বিজনেস গ্রুপগুলো আছে তারা কিন্তু তাদের নিজস্ব অফিস বা আরও অন্য ভবন তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই পুকুরগুলোকে ভরাট করছে। এবং পাশাপাশি আমরা যে আরও যে অভিযোগ আছে সেটি হচ্ছে যে যাদের এটি দেখভাল করার দায়িত্ব তারা কিন্তু এটি দেখভাল করছেন না। ফলে এক অর্থে সবাই মিলেই কিন্তু আমরা কাজটি দেখি যে হয়ে যাচ্ছে আসলে। যে অসংখ্য ধন্যবাদ শিবলী নোমান, আপনি আমাদেরকে সময় দিয়েছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু মাহবুবুর রহমান রিপন তার কাছ থেকে শুনতে চাই যে ধরেন সিলেটে কি এর মধ্যে কি বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা এটা শুনতে চাইছি। কারণ আছে, কারণ হাওরের যে পরিস্থিতি, নিশ্চয়ই এখন ধান কাটার সময়, এখন সামনে যদি বৃষ্টিপাত অতিরিক্ত হয় বা পাহাড়ি ঢল আসে সেক্ষেত্রে কৃষকের কথাও তো বিবেচনা করতে হবে। যদিও এই গরমের মধ্যে সবার হাঁসফাঁস উঠছে, কি বৃষ্টি চাইছে, তারপর যদি একটু পরিস্থিতিটা বলেন যে হাওরের পরিস্থিতিটা কেমন? মীর হাসান, এই সময়টা বিশেষ করে এই এপ্রিলের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত হাওরে যারা কৃষক থাকেন তারা কিন্তু চান না এই সময়টা বৃষ্টি হোক, কারণ তাদের একটি আতঙ্ক আছে এই অঞ্চলে বৃষ্টিপাত হলে পাহাড়ি ঢল হবে এবং তাদের যে ফসল রয়েছে সেই ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই প্রস্তুতিও কিন্তু এবার কৃষকের ছিল। এবং ইতিমধ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে তথ্য আমাদেরকে দিয়েছেন যে 70% জমির ধান তারা ইতিমধ্যে কেটে ফেলেছেন। কারণ এবার একটু আগেই কাটতে পেরেছেন, এখানে প্রযুক্তি জড়িত হয়েছে, কারণ প্রায় 1000-এর মতো হারভেস্টর হাওরগুলোতে ধান কাটছে। এর পাশাপাশি প্রায় 2 লাখ শ্রমিক কিন্তু ধান কাটার কাজে তারা নিয়োজিত রয়েছেন। এবং ইতিমধ্যেই আপনি বুঝতেই পারছেন 70%। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলছেন যে আগামী মে মাসের 3 তারিখ যেহেতু বলা হচ্ছে যে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং পাহাড়ি ঢলের সম্ভাবনা রয়েছে, সে সময়ের মধ্যে শেষ করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের তাগাদা দিচ্ছেন এবং সেটাও হয়তো সম্ভব হবে। কিছু হয়তো থেকে যাবে, কিন্তু গত বছর কিন্তু পাহাড়ি ঢলও এসেছিল, কিন্তু পাহাড়ি ঢলের কারণে যে বাঁধগুলো তৈরি হয়েছে কৃষকদের সেই প্রোটেক্ট করার জন্য সেগুলো কিন্তু ভাঙেনি এবং সে পরিমাণ বৃষ্টিপাত হয়নি। এবার আসলে ঠিক কি পরিমাণ বৃষ্টিপাত হবে সেটাও এভাবে বলা যাচ্ছে না। তবে কৃষকরা মোটামুটি মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তাদের যে ফসল সেটা তুলে নিতে পারবে বলে মনে করছেন। সেখানকার স্থানীয়ভাবে তাদের নিজস্ব প্রস্তুতি আছে। অসংখ্য ধন্যবাদ মাহবুবুর রহমান রিপন এবং শিবলী নোমান, আপনারা আমাদের সময় দিয়েছিলেন। এই অংশ থেকে আপনাদেরকে বিদায় জানাতে চাই। আমি বিরতির পর ফিরে এসে এই আলোচনাটাও করতে চাই যে আসলে আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণের কথা বলছি বা কমিয়ে আনা সম্ভব কিনা বলছি, আদৌ কি সম্ভব কিনা। পাশাপাশি আপনি কংক্রিটের কথা বলছিলেন যে এত কংক্রিটের জঞ্জাল, সেগুলোর ব্যাপারেও তো এগুলো তো আর কালকেই ধ্বংস করে ফেলা বা ভেঙে ফেলা সম্ভব নয়। সেক্ষেত্রে কি করতে পারি আমরা? অবশ্যই জি, নেব একটা ছোট্ট বিরতি, ফিরে এসে সে আলোচনায় করবো।
আবার আমন্ত্রণ 24 ঘন্টা। ফজলে রেজা, যেটা জানতে চাইছে আসলে যে ধরেন আমরা তো পরিকল্পনাবিদ থেকে শুরু করে যারা বাস্তবায়ন করেন বা যারা পরিকল্পনা হাতে নেন, আমলারা যারা আছেন বা রাজনৈতিক নেতৃত্ব আছেন, তাদেরকে নানাভাবেই তো আসলে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছি বা কাঠগড়ায় দাঁড়া করছি, কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক আছে তারা আসলে আমরা কি আমাদের দায় এড়াতে পারি কিনা? আমরা যে পরিমাণ এসি ব্যবহার করি, যে পরিমাণ ফ্রিজ ব্যবহার করি, যে পরিমাণ আমরা ক্লোরোফ্লোরোকার্বন নিঃসরণ করি, সেক্ষেত্রেও তো নিশ্চয়ই আমাদের জনসচেতনতা বা আমাদের নিজেরও তো আত্মমূল্যায়ন দরকার, সেটা কতটুকু হয়? ধন্যবাদ। আসলে এই আমাদের এই ধরনের যন্ত্র ব্যবহারের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ আপনি এই যন্ত্র কোনো যন্ত্র আছে অতিরিক্ত সিএফসি গ্যাস ইমিট করে, কোনোটা আছে সেটা ইউরো স্ট্যান্ডার্ড 5 স্টার আমরা রেটিংয়ের কথা বলি, সেই জায়গাগুলোর ক্ষেত্রে আসলে আমাদের জনসাধারণের সচেতনতা দরকার। কারণ আমরা এই যে আমাদের যে বৈশ্বিক কারণে তাপদাহ বাড়ছে, গ্রিন হাউস এফেক্টের কারণে, আমি লোকালাইজড অবস্থাও কিন্তু আমাদের যে আসলে যেভাবে ব্যবহার করছি, লো স্ট্যান্ডার্ড যেই ব্যবহার করছি, যে সেই ধরনের অ্যাপ্লায়েন্সের কারণেও কিন্তু এটা আমরা ক্ষতি করছি। এখন মূলত যেইটা আমি এমিট করছি সেইটাকে রিসিভ করে সেটাকে করার জন্য আমি সেই পাল্টা কাজগুলো করছি কিনা, সেই জায়গার ক্ষেত্রে আসলে সাধারণ জনগণ যারা আছে তারা কাজ করতে পারেন। আমরা যারা প্রফেশনাল যারা কাজ করছি সেটা হচ্ছে গিয়ে আমরা ওই লোকালাইজড এরিয়াতে আমাদের যে আসলে সহনীয় পর্যায়ে তাপমাত্রা রাখার জন্য এবং আসলে বসবাসোপযোগী তাপমাত্রা এবং অন্যান্য সুযোগ রাখার জন্য কী পরিমাণ রাখা দরকার, সেই অ্যালোকেশনের ক্ষেত্রে আসলে আমরা কন্ট্রিবিউট করি। এখন ব্যাপার হচ্ছে আপনি প্রায়োরিটি কোনটাকে দিবেন। আমি যেটা বলছিলাম, আমরা এই আমাদের যে বর্তমান যে ওয়াটার বডি আছে, আমরা ব্লু নেটওয়ার্ক আমরা যেটাকে বলি, এখনও চমৎকারভাবে যে ব্লু নেটওয়ার্কগুলো আছে সেটাকে কনজার্ভ করার জন্য আমরা একটা মোটা দাগে হিসাব করে দেখছি 3,500 কোটি টাকার যদি একটা প্রকল্প নেওয়া হয় তাহলে এটাকে কনজার্ভ করা সম্ভব। আদারওয়াইজ আপনি একটা ব্যক্তি মালিকানার জায়গায় যিনি খেতে পারেন না, তার এই ব্যক্তি মালিকানার পুকুর দিয়ে সে জনকল্যাণের কোনো দরকার নাই, তাকে সেটা কনজার্ভ করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রযন্ত্র যদি এটা কাজ ঠিক মতো না করে, এখন আপনি যদি 6,000 টাকা যেটা কোনো ইম্প্যাক্ট আসবে না, আরও ক্ষতি করবে, সেই প্রকল্পের প্রায়োরিটি দিয়ে এই ধরনের প্রকল্প প্রায়োরিটি না দেন, তাহলে আসলে এইটার দায়ভার কার দিকে যাবে এটা আপনারা বুঝতে পারেন এবং এর জন্য এই ভুক্তভোগী জনগণই হবে। জি, জাকির হোসেন, আপনি যদি ছোট্ট করে বলেন যে আমরা মানে কোনোভাবে কি প্রকৃতি সদয় না হলে মানে এই যে তাপ প্রবাহ বা যখন এই দাবদাহ, এটাকে কমিয়ে আনার কোনো উপায় আদৌ আছে? না, আমি অবশ্যই বলি আদৌ আছে, বাট এগেইন কথাটা হলো যে আমরা আসলে চাচ্ছি কিনা। আমি মনে করি যে এখন পর্যন্ত ড্যামেজ মিনিমাইজ, আমি কমপক্ষে 3 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার আপনি চাইলে প্ল্যান ওয়াইজ, আমি আগেই বলেছি যে প্রত্যেকটা লোকালিটি ওয়াইজ আপনাকে প্ল্যান করতে হবে। এইখানে যেটা রেজওয়ান হাসান বললেন যে আপনি আনডু করা, আপনি আসলে আমি কি এটাকে বলি ইকোনমিক্সে বলে অপরচুনিটি কস্ট। যেমন আমি এই মুহূর্তে যদি হিসাব করি যে আমি যদি 70 বছর বাঁচছি, আমি যে পরিমাণ অক্সিজেন বাতাস থেকে নিচ্ছি, তার যে বর্তমান বাজার মূল্য সেটা কিন্তু 850 কোটি টাকা। তো আমি বললাম যে আমি যে পরিমাণ পানি পান করি, আমি যে পরিমাণ পানি প্রতিদিন ব্যবহার করি, তার যদি আমি হিসাব করি বর্তমান বাজারে যে মূল্য আমি যদি হিসাব করি মিনিমাম, সেটাও কিন্তু প্রায় 200 থেকে 250 কোটি টাকা। তা আমি শুধুমাত্র একটা ছোট হিসাব দিলাম যে আমি প্রকৃতি থেকে যা পাচ্ছি সেটা শুধুমাত্র যদি আমি অক্সিজেন আর আমি পানির যে হিসাবটা দিলাম যে মাত্র, তো এই যে আমার এইটা আমি পাচ্ছি বলেই যে গ্র্যান্টেড সবসময় মনে করে নিয়েছি যে আমি সবসময় পাবো, পানির দেশে কিন্তু পানি থাকবে না বাংলাদেশে যেভাবে আমি দেখতেছি। আমি এটাকে সেটা কিভাবে সম্ভব, সেটা সম্ভব বললাম যে প্রত্যেকটা কমিউনিটিকে অবশ্যই এঙ্গেজ করা সম্ভব। এবং আমি আরেকটা কথা বলি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় কিন্তু মাত্র 500 কোটি টাকা খরচ করে আপনি কমপক্ষে 150 ডেজিগনেটেড আপনি আরবান গ্রিনারি পয়েন্ট আপনি তৈরি করতে পারেন উপকূল সহ। বিষয়টা আসলে এমন যে আসলে প্রচুর বলার ছিল, আসলে সময় করতে পারছি না। অসংখ্য ধন্যবাদ ফজলে রেজা সুমন এবং জাকির হোসেন খান। আমরা আশা করব খুব শীঘ্রই এই ধরনের বিষয়গুলো নিয়ে আবারও একই প্যানেল নিয়ে আলোচনা করতে। আজকের মতো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই আইনজীবী সৈয়দ রেজওয়ান হাসানকেও। আর এই ছিল 24 ঘন্টা, কাল আবার দেখা হবে।